Okay, so thank you. Welcome to my class on book publishing. In the yesterday's class, আমরা book publishing এর কয়েকটা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে সেই জিনিসগুলোর অল্প করে কন্টিনিউয়েশন করব এবং তার সঙ্গে সঙ্গে আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রথমেই বলি যে দিস ইজ ইয়োর সিলেবাস অফ বিশ্ববাংলা ইউনিভার্সিটি। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে তোমাদের বুক পাবলিশিং এবং এডিটিং রয়েছে। আমরা কালকে এই ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু বুক পাবলিশিং, যেখানে আমরা বেসিক্যালি ওভারভিউ অফ দ্য পাবলিশিং ইন্ডাস্ট্রি, টাইপস অফ পাবলিশিং, কাকে বুক পাবলিশিং বলে, এই বিষয়গুলো নিয়ে কেউ জয়েন করার চেষ্টা করছে। অ্যাডমিট, আমি সবাইকে বলছি একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও, নাহলে বারবার ফেরত আসতে হবে আমাকে, সেটা ক্লাসে কিন্তু বিঘ্ন ঘটাবে। ঠিক আছে? সো প্লিজ তাড়াতাড়ি একটু সবাই জয়েন করে যাও। আচ্ছা, তো এই তিনটে জিনিস মানে টাইপস অফ পাবলিশিং, ওভারভিউ অফ পাবলিশিং ইন্ডাস্ট্রি অ্যান্ড রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য পাবলিশিং, অথর, এডিটর, পাবলিশার, এগুলো কি, এর বেসিক জিনিসগুলো আমি এর আগের ক্লাসে আই হ্যাভ ইন্ট্রোডিউসড টু ইউ। In today's class, we will move into the history and evolution of book publishing, and most importantly, এই সেকশন 1 থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আমরা যেটা করব একটা সায়েন্টিফিক মেথড নেব, যে মোটামুটি আজকের ক্লাসে আমরা ধরা যাক সেকশন 1টা শেষ করব, পরের ক্লাসে সেকশন 2 মানে ইউনিট 2 ম্যানুস্ক্রিপ্ট, অ্যান্ড তারপরের ক্লাসে আমরা শেষ করব এডিটিং অ্যান্ড ডিজাইনিং, অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস উইল ফিনিশ উইথ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং অ্যান্ড প্রমোশন। মোটামুটি 4টে অনলাইন ক্লাসে আমি পুরোটা শেষ করব, করে অফলাইনে আমরা একটা মানে একদিন গিয়ে 3টে ক্লাস দেব, নিয়ে তোমাদের কোনো ডাউটস অ্যান্ড ডিসকাশন থাকলে সেটা শেষ করব। ঠিক আছে? বেশ, তো আগের দিনের ক্লাসে আমি যেগুলো পড়িয়েছি আমি একটু অল্প করে রিমাইন্ড করছি, এবং তোমাদের কাছ থেকেও মানে সেই ফিডব্যাকটা আমি নেব প্রশ্ন করে ইন অ্যান ইন্টারঅ্যাক্টিভ মোড, যে তোমরাও সেই জিনিসগুলো বুঝতে পারছো কি পারছো না। বেশ, বেশ, আমি একটু রিক্যাপিচুলেট করে নিই। We will begin. We have already started. আবারও বারবার কেউ জয়েন করছে, আমি সবাইকে বলছি একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। ঠিক আছে? তাহলে কিন্তু সুবিধা হবে, আমাকে বারবার ফিরতে হবে না। 11টা 13 হয়ে গেছে। বেশ, সো হোয়াট ইজ বুক পাবলিশিং? বেসিক্যালি বুক পাবলিশিং ইজ আ ডাইনামিক অ্যান্ড মাল্টিফ্যাসেটেড ইন্ডাস্ট্রি that lies at the intersection of culture, commerce and communication. আমি আগের ক্লাসে বলেছিলাম, আজকের ক্লাসে যেহেতু ইন্টারঅ্যাক্টিভ মোডে হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ বোর্ডও রয়েছে, আমি একটা ভেন ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখো, this can be defined as the core of the book publishing. একদিকে যেহেতু বুক is basically a sellable market product, বিক্রি করা যায়, তো তাই একটা বিরাট বড় জায়গা জুড়ে বুক পাবলিশিং এর থাকে কমার্স। একটা বই কতটা বিক্রি হয়, সুনীল গঙ্গোপাধ্যায় বিট টি.এস. এলিয়ট বিট জেমস জয়েস, তাদের বড় রাইটারের একটা বড় প্যারামিটার, হয়তো যদিও there is always a kind of debate between best selling, বেশি বিক্রি হয়, নাকি between classics মানে that books that have stood the scan of time, সময়ের ইতিবৃত্তে, যে এই যে সময়ের সবচেয়ে বড় পরীক্ষাতে যে উত্তীর্ণ হয়েছে। শেক্সপিয়ার 400 বছর ধরে তার বই পড়া হয়, তাই তো? ফলে
the very industry of the book publishing industry is an intersection of the commerce, very important word, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম আরেকবার রিপিট করছি, culture. What is culture? Culture is basically a collection of habit, belief system, codes, practices. বাঙালি সমাজে দুর্গা পুজো, it's a religious institution, it's a cultural habit. For example, eating rasgulla, it's part of the food culture. Food is also a very important part of our culture. ধুতি পরা, পাঞ্জাবি পরা, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরা in সরস্বতী পুজো. And of course, books, be it Rabindranath Tagore, be it Jivanananda Das, that is very much part and parcel of the culture. So book publishing একদিকে commerce, একদিকে culture, and very important word, communication. Communication মানে কি? ক্লাসের মধ্যে কেউ এটা বল, মাইক্রোফোন অন করে বল রে। সংবাদ আদান প্রদান করা, কাউকে কিছু জানানো, ইনফর্ম করা। এক্স্যাক্টলি, আদান প্রদান করা, সংযোগ স্থাপন করা। কমিউনিকেশন generally happens between a sender and a receiver. যে সিগন্যাল সেন্ড করবে এবং যে রিসিভ করবে, between a sender and a receiver. এখানে sender and receiver কে? Sender হচ্ছে the writer, the author itself, and receiver is the audience, author and audience. তাদের ভিতরের যে কমিউনিকেশন সেটাও কিন্তু বুক পাবলিশিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সো এই তিনটে জিনিসপত্র মিলিয়ে it created the industry called book publishing. So book publishing is a dynamic. Why dynamic? Because it is ever changing, প্রত্যেক মুহূর্তে পরিবর্তনশীল। শেক্সপিয়ারের সময়ের পাবলিকেশন ইন্ডাস্ট্রি কিছু কি ছিল? ছিল না। এখন কি আছে? আছে, অফকোর্স। শেক্সপিয়ারের লেখা আর্ডেন শেক্সপিয়ারে পাবলিশ হচ্ছে। অমিতাভ ঘোষ যে পারপাস নিয়ে লিখতো উইলিয়াম শেক্সপিয়ার, সেই পারপাস নিয়ে লিখতো না। উইলিয়াম শেক্সপিয়ারের সময় থিয়েটার ওয়াজ আ পাবলিক ইনস্টিটিউশন, আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট, যেখানে সব ধরনের জিনিস হয়, সব ধরনের জিনিস, ব্যবসা, প্রস্টিটিউশন, যে কোনো প্রোডাক্টের সেল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, কিং কুইন আসতো সেই থিয়েটার দেখতে। কিন্তু এখন বই বিক্রি যেভাবে শেক্সপিয়ার কি বই বিক্রি সেভাবে করেছে? শেক্সপিয়ারের অনেক মৃত্যুর পরে ফার্স্ট ফোলিও এডিশন পাবলিশড হয়েছে ইন 1623। ফলে ইটস আ ডাইনামিক and multifaceted industry that lies at the intersection of culture, commerce and communication. মনে থাকবে, and it plays a very crucial role in the dissemination of knowledge. Dissemination মানে কি বলো বাবারা আমারা? ডিসেমিনেট থেকে ডিসেমিনেশন। ডিসেমিনেট মানে কি? ডিসেমিনেট স্যার যদি আমি সিম্পলিফাই করি ওভার, তাহলে ছড়িয়ে দেওয়া। ডিসেমিনেট মানে হচ্ছে নাম দেওয়া। না, ডিসেমিনেশন মানে কিন্তু বেসিক্যালি স্প্রেড করা, ডিস্ট্রিবিউট করা, সার্কুলেশন, ডিস্ট্রিবিউশন, ডিসপারশন। যেরকম বীজ ছড়িয়ে দিলাম, আমি একজন স্যার, আমার যে পড়ানো, সেই পড়ানোটা তোমাদের মধ্যে আইডিয়ার কিছু বীজ ছড়িয়ে দিল। সেই আইডিয়ার বীজগুলো যদি পরবর্তীকালে গাছ আকারে দানা বাঁধে, তবেই আমার টিচার হিসেবে কৃতিত্ব, নাহলে কোনো কৃতিত্ব নেই, রবরঙ্গা। সো dissemination of knowledge, dissemination of epistemological framework. এপিস্টেমোলজি মানে কি? জ্ঞান তত্ত্ব। এপিস্টেমোলজি মানে কি? এপিস্টেমোলজি নতুন ওয়ার্ড, যদি কেউ জানা না থাকো। আমার এক্স্যাক্টলি নলেজ, সায়েন্স, রাইট। থিওরি অফ নলেজ, স্পেশালি উইথ রিগার্ড টু ইটস মেথড। এই যে নলেজ সিস্টেম বিভিন্ন সময় বদলে যায়, যেরকম নিউটনিয়ান নলেজ সিস্টেম এক সময় বিং রিপ্লেসড বাই দ্য আইনস্টাইনিয়ান নলেজ সিস্টেম। কার্টেশিয়ান নলেজ সিস্টেম, দেকার্তের তৈরি করা মেথডোলজি,
has been replaced by the Hegelian method, for example. So book publishing industry এই knowledge system এর constant পরিবর্তন দেখে, and very important, it helps in the preservation of the cultural heritage. মনে থাকবে, cultural heritage, আমাদের যে ট্র্যাডিশন, ফর এক্সাম্পল বেঙ্গলি লিটারেচারের মধ্যে আমরা বিভিন্ন লিটারেচারে আমরা বিভিন্ন সংস্কৃতির উল্লেখ পাই। তারাশঙ্করের লেখার মধ্যে আমরা বীরভূমের উল্লেখ পাই। ইন দ্য সেম ওয়ে রবীন্দ্রনাথ টেগোরের লেখার মধ্যে আমরা এই যে রক্তকরবী, রেড ওলিয়েন্ডার্স, আমরা একটা প্রতিরোধের রাজনীতি, রাজার বিরুদ্ধে রঞ্জন এবং নন্দিনীর লড়াইয়ের উল্লেখ পাচ্ছি। বঙ্গভঙ্গ আন্দোলনের উল্লেখ পাচ্ছি অন্য বিভিন্ন লেখাতে। আনন্দমঠ রিটেন বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, প্রথমবার এই যে ন্যাশনালিস্টিক কলিং, তার উল্লেখ পাচ্ছি, তাই না? তাহলে ডেফিনেটলি বুক, এনি ফর্ম অফ লিটারেচার, fiction or non-fiction, it contains preservation of cultural heritage and of course promotion of creative expression. আমি এই মেটেরিয়ালটা ইনকমপ্লিট অবস্থা, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তোমাদেরকে ক্লাস শেষের পরেই দিয়ে দেব। 2 দিন 2 বাদে একটা কমপ্লিট মেটেরিয়াল দেব। এখনই 45 পাতা হয়েছে, ওটা মনে হচ্ছে 60-70 পাতা হবে। একটু ভালো করে পড়বে, এখান থেকেই সমস্ত ধরনের জিনিসপত্র, উত্তর সবকিছু দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে একটা প্যাকেজ পুরো তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে বুক, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে লেকচারগুলো সেগুলো পুরোটাই রেকর্ডেড ফর্মে থাকবে। ফলে ফ্রম দ্য, আমি ইচ্ছে করি কালকে ক্লাসটা একটু রিপিট করছি, যাতে যারা কালকে ক্লাস করেনি বা পরে এসছে, যাতে পুরোটাই রেকর্ডেড ফর্মে থাকে। ফলে একদম এনশিয়েন্ট ক্লে ট্যাবলেট থেকে হ্যান্ড কপিড ম্যানুস্ক্রিপ্ট, একেবারে গুটেনবার্গের যে প্রেস, হুইচ ক্রিয়েটস আ রেভলিউশন ইন বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি, মুভেবল টাইপ প্রিন্টিং, এটাকে কোনোদিনও হয়নি। একেবারে মানে আমরা যদি দেখো, বেসিক্যালি যদি তোমাকে বুক পাবলিশিং এর ইতিহাস পড়তে হয়, বুক পাবলিশিং শুরু হয়েছে বলা যেতে পারে তো রিটেন ফর্ম দিয়ে। রিটেন ফর্ম ছাড়া তো বুক পাবলিশিং শুরু হতে পারে না। এটা একেবারে শুরু হয়েছে বলা যায় সাইন সিস্টেম, অ্যান্ড রাইটিং ইজ আ ফর্ম অফ সাইন সিস্টেম। লেখা এক ধরনের বেসিক্যালি কি চিহ্ন বিজ্ঞান, বাংলায় লিখছি, সেমিওটিক্স। এই যে হায়ারোগ্লিফিক্স বলো বা প্রাচীন মিশরীয় শিলালিপি, সবই তো এই বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি এক ধরনের বলা যেতে পারে প্রিডেসেসর। হায়ারোগ্লিফিক্স, প্রাচীন মিশরীয় শিলালিপি, বিভিন্ন যে চিহ্ন দিয়ে তৈরি, এই যে আনুবিস, শিয়াল দেবতা, কাকের চিহ্ন, ABCD, এগুলো প্রতিটাই এনশিয়েন্ট ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স। দেখতে পাচ্ছ, বেসিক্যালি পেইন্টিং। এগুলো বলা যেতে পারে প্রথম ইনস্ক্রিপ্টেড, এগুলো তো প্রিন্টেড নয়, বিভিন্ন পিরামিডের গায়ে আঁকা, মন্দির গাত্রে আঁকা, প্রথম ইনস্ক্রিপ্টেড ম্যানুস্ক্রিপ্ট, প্রথম লেখার প্রমাণপত্র। সো এই দিয়ে বর্তমানের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি তোমাদের পড়াচ্ছি, আই এম সার্কুলেটিং দিস এন্টায়ার স্টাডি মেটেরিয়াল ইন ফরম্যাট। অনেকে প্রিন্ট করতে পারো, অনেকে এমনি পড়তে পারো। এই যে পুরো পড়ার প্রসেসটা বদলে গেছে, তার এভলিউশনের কথা বলে হচ্ছে এই বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি। ফলে এই যে মডার্ন বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি যদি আমি বলি, বইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্যারাডক্স, সেটা সিনেমার ক্ষেত্রেও সবচেয়ে বড় প্যারাডক্স, আমি আগের দিনের ক্লাসে বলছিলাম, সেটা কি একবার দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা কি বুক পাবলিশিং এবং সিনেমার মধ্যে সবচেয়ে বড় প্যারাডক্সটা কি? ইট ক্যান বোথ বি কনসিডার্ড as an industrial product or as an industry and as an art form. দুটোই কনসিডার করা যেতে পারে। এই যে ফর এক্সাম্পল সিনেমা তো ডেফিনেটলি একটা ইন্ডাস্ট্রি। তার কারণটা কি? সিনেমাতে তো লোকজনের পেট চলে,
একই রকম ভাবে সত্যজিৎ রায়, গদার বা ঋত্বিক ঘটক এরা তো সিনেমা আর্ট ফর্মের জন্য তৈরি করেছে। সো সিনেমা একদিকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আবার আরেকদিকে আর্ট ফর্ম। বলো বুঝতে পারছো? বলো পরিষ্কার হচ্ছে কিনা আমার কথা? একটু শুনি তোমাদের কথা, না লাগে বুঝতে পারছি না যে তোমাদের কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না। পুরো ট্রান্সপারেন্ট। কি বলছো আবিদ, কি বলছো? পুরো ট্রান্সপারেন্ট, ক্লিয়ার একদম পুরো। কি কি শুনতে পেলাম না। ক্লিয়ার হয়েছে স্যার, একদম ট্রান্সপারেন্ট। বেশ বেশ। এইবার আমি আগের দিনে যে কথাগুলো মানে বলেছিলাম যে সেগমেন্টস অফ দ্য বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি, সেইগুলো একটু অল্প করে জাস্ট বলে দেব। আমি রিপিট করছি, ইচ্ছে করেই করছি যাতে পুরো জিনিসটা একেবারে ক্লিয়ার থাকে, যাতে পুরোটাই রেকর্ডেড ফরম্যাটে থাকে। এবার এবার ভালো করে বুঝুন, এই যে বুক পাবলিশিং মডার্ন ইন্ডাস্ট্রি, it contains wide array of activities. For example, acquisition মানে rights, acquisition of the rights. পাবলিশার অথরের কাছ থেকে তার রাইট অ্যাকুইজিশন করলো, অর্থাৎ তাকে পুরোপুরি রাইট দিয়ে দিল। তার সঙ্গে সঙ্গে এডিটিং, বইয়ের সম্পাদনা, ডিজাইন, কেমন দেখতে হবে একটা বই, প্রোডাকশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন। আগের দিনের ক্লাসে বলেছি একটা বই একেবারে বইয়ের আকারে প্রডিউসড হলো এবং সেটা মার্কেটে ঘুরলো। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাই যেটা আগের দিনের ক্লাসে আমি দেখাতে পারিনি, বিকজ আমার কাছে ভিজুয়াল মিডিয়া ছিল না। ডিফারেন্ট সাইজেস অফ, তাহলে তোমরা বুঝবে যে একটা বুক পাবলিশিং ইন্ডাস্ট্রিতে কত রকমের জিনিস তাকে ভাবতে হয়। যে একটা চিলড্রেন বুকসের কিরকম সাইজ হবে, একটা অ্যাডাল্ট বইয়ের কিরকম সাইজ হবে, একটা একাডেমিক বইয়ের কিরকম সাইজ হবে। আমি আগের দিনে ক্লাসে ডিসকাস করেছি অ্যাবাউট ট্রেড পাবলিকেশন, ট্রেড পাবলিশিং, অ্যাবাউট একাডেমিক বুকস। ঠিক আছে? এই যে জেনারেলি দাঁড়াও, publication, different book sizes and their names. এই যে এখান থেকেই নামগুলো এসছে। এই যে ফোলিও, শেক্সপিরিয়ান ফোলিও বলা হয়। ফোলিও টিপিক্যালি ওভার 13 ইঞ্চেস টল। 13 ইঞ্চি মানে বুঝতে পারছো 12 ইঞ্চি। ধরা যাক আমার হাতে রয়েছে দিস ইজ পরশুরামের গল্প সমগ্র বা পরশুরামের গল্প সমগ্র আমার হাতে রয়েছে। এবার এই যে পরশুরামের গল্প সমগ্র, এটা মোটা বই, এটা মোটামুটি 12 ইঞ্চি লম্বা, মোটামুটি 12 ইঞ্চি লম্বা। 13 ইঞ্চি মানে আরো বড় সাইজ। ঠিক আছে? তাকে বলে ফোলিও। কোয়ার্টো মানে 10 to 13 ইঞ্চেস। অক্টাভো 8 to 10 ইঞ্চেস। বেশিরভাগ যে স্ট্যান্ডার্ড বই মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি। ডুওডেসিমো, সেক্সটোডেসিমো অ্যারাউন্ড 6 to 7 ইঞ্চেস। এইবার তারপরে মানে যে মিনিয়েচার বই, মিনিয়েচার বাইবেল, ছোট্ট ছোট্ট বাইবেল পাওয়া যেত তখনকার দিনে, এটা মিনিয়েচার বই। এলিফ্যান্ট ফোলিও, হিউজ সাইজ। বড় বড় এনসাইক্লোপিডিয়া জেনারেলি এলিফ্যান্ট ফোলিওর সাইজ হয়। 23 ইঞ্চি অব্দি লম্বা। 12 ইঞ্চি মানে 1 ফুট 2 ফুট। 23 ইঞ্চি 2 ফুটের কাছাকাছি, 2 ফুটের বেশি কাছাকাছি। অ্যাটলাস ফোলিও অ্যারাউন্ড 25 ইঞ্চেস টল। ডাবল এলিফ্যান্ট ফোলিও চট করে পাওয়া যায় না, এটা 50 ইঞ্চি টল। ধরা যাক প্রায় 4 ফুটের লম্বা একটা বই নিয়ে এলো। ওখানেই খেলা ছবি। জেনারেলি মার্কেটের জন্য এরকম জিনিস বিক্রি হয় না। এবার মডার্ন পাবলিকেশন হাউসের ক্ষেত্রে ওরা এগুলো সব হিস্টোরিক্যাল টার্মিনোলজি, পুরোনো ক্ষেত্রে ইউজ করা হতো শেক্সপিয়ারের সময়। ফোলিও, কোয়ার্টো, অক্টাভো, ডুওডেসিমো। এখন ইউজ করা হয় এই মাস মার্কেট পেপারব্যাক। পেপারব্যাক মানে কি বল? বল আবিদ, বল। শুনতে পাচ্ছি না বাবা, বলো বলো। কোশ্চেনটা বুঝতে পারিনি। কোয়েশ্চেন ছিল, বলো। স্যার বলছিলাম আপনি কি কোশ্চেনটা করলেন বুঝতে পারলাম না।
কোয়েশ্চেন যেটা করলাম সেটা হচ্ছে হোয়াট ইজ পেপার ব্যাক, কাকে পেপার ব্যাক বলে? এই যে লিখেছি PAPERBAC কে জানিস কেউ, অন্য কেউ? বলা উচিত ক্লাসের মধ্যে, এত ভালো ভালো ছাত্রছাত্রী। কাগজের যে ইয়েগুলো থাকে, যে ভেরি গুড, শুধু কাগজে মানে সব পেপারের যে কভার গুলো থাকে সেগুলো করা। অয়ন একদম ঠিক বলেছে। যে কোনো বইয়ের ক্ষেত্রে সাউথ ইস্ট এডিশন বা সাধারণ এডিশনের ক্ষেত্রে যে হার্ড কভার আর পেপার ব্যাক এই দুটো শব্দ খুব ইউজ করা হয়। হার্ড কভার মানে হচ্ছে যেটা একদম বাঁধানো, যে বইটা হার্ড কভার, কভারটা হার্ড, চট করে ভাঙে না। আর পেপার ব্যাক হচ্ছে কাগজের মলাট। জেনারেলি পেপার ব্যাক অনেক বেশি সস্তা হয়, কিন্তু হার্ড কভার বেশি দিন টেকে। জেনারেলি পেপার ব্যাক এডিশন পাবলিশ করা হয়, সস্তার এডিশন, যাতে লোকের অত সহজে অ্যাক্সেস করতে পারে। বল, পরিষ্কার হয়েছে? বল, এমডি বলে একজন। হ্যাঁ বল। হ্যাঁ স্যার। বেশ বেশ, ঠিক আছে। তুমি একটু তোমার হ্যাঁ যদি একটু সাউন্ডটাকে কমিয়ে দাও আর কি, নাহলে শোনা যাচ্ছে। হ্যাঁ বেশ, থ্যাংক ইউ। এইবার এই যে মাস পেপার ব্যাক জেনারেলি মাস মার্কেটের জন্য, সমস্ত জনগণের জন্য বেশি বিক্রি করার জন্যই পেপার ব্যাক ইউজ করা হয়। পেপার ব্যাক আছে ট্রেড পেপার ব্যাক, জেনারেলি 5 ইঞ্চি চওড়া, 8 ইঞ্চি লম্বা। আর এমনি জেনারেল যে পেপার ব্যাগগুলো বেশিরভাগ বিক্রি হয় নভেলের ক্ষেত্রে 4.25 থেকে 6.87 ইঞ্চেস। আর হার্ড কভার জেনারেলি 6 ইঞ্চি চওড়া আর 9 ইঞ্চি লম্বা। টেক্সট বুকও বিভিন্ন সাইজের হয়, 6x9। আর A4 পেপার যেটা অনেকটা বড় সাইজের হয়, জেনারেল ক্ষেত্রে যেটা তোরা ইউজ করিস 8.27 ইন্টু 11.69। 8 ইঞ্চি চওড়া, 11 ইঞ্চি লম্বা। মনে থাকবে, এই হচ্ছে ভেরিয়েট কাইন্ড অফ সাইজেস। এই যে মুহূর্তে আমরা বলি যে সাইজেস অফ আ বুক, বইয়ের সাইজ কি, বইয়ের লেআউটের কথা যখন আমরা বলি, তখন কিন্তু এই লেআউটের কথা আমরা বলি। বুঝেছিস? বইয়ের সাইজ কিভাবে বদলে যায়, এটা আগের দিনের ক্লাসে আমি দেখাতে পারিনি, আজকের ক্লাসে আমি দেখিয়ে দিলাম ডিফারেন্ট সাইজেস অফ দ্য বুকস। এই যে জেনারেল ফিকশন লেখা হয় এই 5/7 ইন্সপিরেশনাল স্পিরিচুয়াল বই। এটা কিন্তু প্রতিটা জনরা ওয়াইজ বইয়ের সাইজ কিন্তু বদলে যায়। ইন্সপিরেশনাল স্পিরিচুয়াল, ধরা যাক শ্রীরামকৃষ্ণ মন্দির বা মঠ থেকে কোনো একটা ইন্সপিরেশনাল বিবেকানন্দের বই বা বাইবেলের কোনো একটা বই বা কোরআনের কোনো একটা বই, জেনারেলি 5 থেকে 8 ইঞ্চি সাইজ, 5x8, 5 চওড়া উইডথে আর লম্বাতে 8 ইঞ্চিস। জেনারেল নন ফিকশন, আমার টেক্সট বইগুলো সাধারণত 5.5 ইন্টু 8.5। ফিকশন 6x9 হয়, আবার এইটা হয় 5x7 হয়। ঠিক আছে? চিলড্রেনদের পিকচার বই 7.5 ইন্টু 7.5, একদম লম্বা এবং চওড়া একরকম। এরকম অনেক বই আছে দেখবি, ইলাস্ট্রেটেড বই। রেফারেন্স বই বা গাইড বই 7x10, মোটা মতো রেফারেন্স বই 7 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি লম্বা। যারা দেরি করে ঢুকছো একটু রিকোয়েস্ট করবো পরের ক্লাস থেকে একটু তাড়াতাড়ি ঢুকবে, তাহলে স্যারকে বারবার ফেরত যেতে হয় না। বেশ, এই হলো মোটামুটি বুক সাইজ, যেটা আগের ক্লাসে ঠিক মতো বলা হয়নি, আজকের ক্লাসে বলে দিলাম, রেকর্ডের অবস্থায় থাকলো। এইবার যেটা আগের ক্লাসে বলেছি অল্প করে ছুঁয়ে জাস্ট বেরিয়ে যাব, সেটা হচ্ছে ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি। ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য বুক পাবলিশিং ইন্ডাস্ট্রি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যালো, হ্যাঁ বাড়িতে বলছি, আমি একটা এখন ক্লাস নিচ্ছি বুঝলে, তা তুমি ক্লাসটা করে নিই তারপরে তুমি আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে? বেশ বেশ। হ্যাঁ, তো এই যে ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য ইন্ডাস্ট্রি, এর মধ্যে কি কি আছে? আরো একজন জয়েন করতে চাইছে। কতজন মোট জয়েন করলো? 54 জন। আমি আবার অ্যাটেন্ডেন্স কল করে নেবো একটু পরে, মনে করাবি তো? বেশ। কি সেগমেন্টস অফ দ্য ইন্ডাস্ট্রি? এক নম্বর যেটা আগের দিনে বলেছিলাম, ট্রেড পাবলিশিং। ট্রেড পাবলিশিং মানে কি? ট্রেড পাবলিশিং মানে বেসিক্যালি ব্যবসা বাণিজ্যের ওপরে লক্ষ্য রেখে, একেবারে সেলের উপরে লক্ষ্য রেখে যে সমস্ত বই তৈরি করা হয়। আমার একটু কনসেন্ট্রেশনে বিঘ্ন হচ্ছে, কারণ আমার বাড়িতে কাজ চলছে আর কি, কাঠে, সেজন্য সরি প্রথম থেকে বলে দিচ্ছি, একটু মাঝে মাঝে এদিক ওদিক মনটা চলে যাচ্ছে, শব্দ হচ্ছে। সো প্রথম হচ্ছে ট্রেড পাবলিশিং। ট্রেড পাবলিশিং মানে হচ্ছে দ্যাট বুকস দ্যাট এনকম্পাসেস বুকস সোল্ড টু দ্য জেনারেল পাবলিক, যেটা সাধারণ মানুষের বিক্রির জন্য, যেরকম বিভিন্ন ফিকশন এবং নন ফিকশন, এগুলো পুরোটাই ট্রেড পাবলিশিং এর মধ্যে পড়ে। আমি এটা আগের দিন এক্সাম্পল দিচ্ছিলাম, আজকেও এক্সাম্পলটা দেব। ধরা যাক অমিতাভ ঘোষের সি অফ পপিস, এই যে বিখ্যাত নভেল সি অফ পপিস, ইটস বেসিক্যালি আ ট্রিলজি, যেটা ওপিয়াম ওয়ার নিয়ে তৈরি। ইট ওয়াজ শর্টলিস্টেড ফর দ্য ম্যান বুকার প্রাইজ। ছোটখাটো ডিকশনারির মতো সাইজের বই, 800 পাতা 900 পাতার। হ্যাঁ, এটার সেকেন্ড ভলিউম ছিল রিভার অফ স্মোক, আর তারপর এটা ছিল ব্লাড অফ ফায়ার। Basically, the story is set prior to the first opium war on the banks of the holy river Ganges and in Calcutta. এটার কথাই বলছিলাম যে বেসিক্যালি আজকালকার মডার্ন যে লেখা, সেগুলোর পিছনে টিম থাকে, রিসার্চার থাকে। তারা ধরে দেখি গ্যাঞ্জেস এবং নীল নদী তাই নিয়ে রিসার্চ করে অথারকে তাদের সমস্ত রিসার্চ ওয়ার্ক জমা করলো। একদিকে ইজিপশিয়ান সিভিলাইজেশন আর একদিকে বেঙ্গলি সিভিলাইজেশন, দুটোকে একটা জায়গায় আনলো। The author compares the Ganges to the Nile, the lifeline of the Egyptian civilization, attributing the provenance and growth of these civilizations to these selfless, ever-flowing bodies. এবং তার উপরে চরিত্র বসিয়ে অমিতাভ ঘোষ একটা নভেল লিখলো, বুঝতে পেরেছিস? এবং সেটা পাবলিশ হলো আইবিস ট্রিলজি, যেটাকে বলা হয়। পাবলিশ হলো ধরা যাক ভাইকিং প্রেস থেকে। ভাইকিং প্রেস বেসিক্যালি পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটা সিস্টার অর্গানাইজেশন। এইভাবে যখন কোনো একটা পাবলিকেশন হলো, তাকে আমরা বলছি কি? বলছি ট্রেড পাবলিশিং। এবার বলছি এডুকেশনাল পাবলিকেশন। ধরা যাক এই যে বিভিন্ন ইন্ডিয়ান টেক্সট বুক বা বিভিন্ন লার্নিং মেটেরিয়াল, এগুলো পুরোটাই এডুকেশনাল পাবলিকেশনের মধ্যে পড়ছে। আমি আগের দিনে বলছিলাম রুটলেজ, রুটলেজের ম্যাক্রে অ্যান্ড কার্টারের লেখা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা কিসের মধ্যে পড়ছে? এই এডুকেশনাল পাবলিকেশনের মধ্যে পড়ছে। বিভিন্ন টেক্সট বুক বল, মনোগ্রাফ বল, পুরোটাই করছে এডুকেশনাল পাবলিকেশনের উপরে। ম্যাকগ্রিউ হিলের বই সব এডুকেশনাল পাবলিকেশন হাউস। এই যে এডুকেশনাল ম্যানেজমেন্টের উপরে বই, এগুলো সব এডুকেশনাল পাবলিকেশন, এডুকেশনাল পাবলিকেশন হাউসেস। স্যার বল। স্যার বলছিলাম যে সি অফ পপিসটা তো ট্রেড পাবলিকেশনে আপনি বলছিলেন, তো ওটা যদি পরে যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাড করা হয় এডুকেশনাল পারপাসে, তাহলে কি হবে তখন? তাহলেও ওটা একে দেয়। মাই গড, এই বিরাস ভয়ঙ্কর কাণ্ড যা তোমরা লাগিয়েছ। এ তো এক সেকেন্ড, সরি।
বেশ, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, যে প্রশ্নটা কে করলো, নাম কি প্রশ্নটা? রামান দেবনাথ নাকি দেখলাম? হ্যাঁ হ্যাঁ স্যার আমি হ্যাঁ, বেশ, তোমার প্রশ্নের উত্তরে বলি, সেটা ট্রেড পাবলিকেশনের মধ্যেই পড়বে। কারণ সেই বই যদি টেক্সট বুক হিসেবেও কোনো ইউনিভার্সিটিতে রেকমেন্ড করে, তা সত্ত্বেও সেই বইটার মেন পারপাস ছিল কিন্তু জনগণের মধ্যে ব্যবসা করা। মূল লক্ষ্য ছিল না যে পরবর্তীকালে কোনোদিন তুমি ইউনিভার্সিটিতে সেটা রেকমেন্ড করা হবে এবং সেটা পড়ানো হবে। ঠিক আছে? আচ্ছা স্যার বলছিলাম যে ধরুন ইউনিভার্সিটিতে ওটা রেকমেন্ড করা হলো, যে তারপরে আবার একবার রিপ্রিন্ট করতে হলো, তাহলে রিপ্রিন্ট কপিগুলো তা সত্ত্বেও ট্রেড পাবলিকেশন। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তা সত্ত্বেও একাডেমিক বই বলতে কেবলমাত্র সেই সমস্ত বই, ধরা যাক, ভালো করে বোঝো, ধরা যাক উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ইজ ডেফিনেটলি আ ট্রেড পাবলিকেশন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যখনই আর্ডেন শেক্সপিয়ার, এই যে আর্ডেন শেক্সপিয়ার একটা স্পেসিফিক একাডেমিক এডিশন বার করবে, একটা এডিটরকে দিয়ে, একটা ইন্ট্রোডাকশন থাকবে তার স্টুডেন্টদের জন্য, তখন সেটা শেক্সপিয়ারিয়ান সনেট, সেইটা তখন একাডেমিক পাবলিকেশন বলে কনসিডার করা হতে পারে। কিন্তু ব্লুমসবেরি থেকে পাবলিশ করা হ্যারি পটার একটা ট্রেড পাবলিকেশন, সেটা পরবর্তীকালে পপুলার লিটারেচারের স্টুডেন্টদের জন্য রেকমেন্ড করা হলো একটা ট্রেড পাবলিকেশন। অ্যাম আই ক্লিয়ার? এই যে আর্ডেন শেক্সপিয়ার ইজ বেসিক্যালি আ লং রানিং সিরিজ অফ উইলিয়াম শেক্সপিয়ার। ইট ইজ ডেফিনেটলি a scholarly edition, এটা একটা একাডেমিক এডিশন। কিন্তু শেক্সপিয়ারের লেখা এমনি শুধু টেক্সট। কি বলছো বলো? আপনার কথাটা না একটু কেটে কেটে আসছে। কেটে কেটে যাওয়ার তো কথা নয়, সবার কি কেটে কেটে লাগছে? সবার কি কেটে কেটে লাগছে? না স্যার, ঠিক আছে তো। হ্যাঁ, হয়তো তোমার ক্ষেত্রে কোনো ইন্টারনেটে প্রবলেম হচ্ছে বলে এটা হচ্ছে। তোমার চিন্তা নেই, যে অংশটা কেটে কেটে লাগবে সেটা তুমি একবার আমি তোমাকে মানে এই লেকচারটা পুরোটাই তো ডাইরেক্ট রেকর্ডিং হচ্ছে, অফলাইনে রেকর্ড হচ্ছে, ফলে পুরোটাই এটা আনকাট অবস্থায়, মানে একেবারে প্রপার রেকর্ডিং, এই যে আমরা ওবিএস রেকর্ড করছি, সেটা তুমি পেয়ে যাবে, তোমার অসুবিধা হবে না। বেশ, স্যার এটা হোস্টেলে প্রবলেমটা হচ্ছে। এটা কিসের প্রবলেম হচ্ছে? স্যার হোস্টেলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে খুব। ও, হোস্টেলে নেটওয়ার্ক ইস্যু, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, তারা তোমরা পোস্ট রেকর্ডিংটা একটু দেখে নেবে। ঠিক আছে, আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, পুরো রেকর্ডেড লেকচারটা পুরোটাই দিয়ে দেবো। বেশ, তাহলে আর্ডেন শেক্সপিয়ার একটা স্কলারলি এডিশন, যদি এটা কেবলমাত্র শুধু নাটক আকারে ইন্ট্রোডাকশন কনক্লুশন ছাড়া বার হয়, তাহলে সেটা একটা ট্রেড পাবলিকেশন। বলো, বুঝতে পেরেছো? বেশ, এবার আমি এগোচ্ছি। আচ্ছা, এরপরে এই এডুকেশনাল পাবলিশিং এর আন্ডারেই একটা আগের দিনে বলেছিলাম একাডেমিক এবং স্কলারলি পাবলিকেশন, তার মধ্যে ভেরিয়াস রিসার্চ মনোগ্রাফস, হ্যাঁ, ভেরিয়াস জার্নালস। আমি আগের দিন বলেছিলাম, ডিসকাস করেছিলাম, পিয়ার রিভিউড জার্নাল, কোনো একজন টিচার বা প্রফেসর সে রিভিউ করছে তোমার লেখা, পাবলিশ করছে। পিয়ার রিভিউড জার্নাল, ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউ জার্নাল, দুজন রিসার্চার রিভিউ করে পাবলিশ করছে। ঠিক আছে, এইগুলো সবই এই একাডেমিক এবং স্কলারলি পাবলিকেশনের মধ্যে পড়ছে। এবং এই যে প্রফেশনাল পাবলিকেশন, তার মধ্যে ল, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং এর বই, কোনো একটা নির্দিষ্ট পেশার জন্য পাবলিশিং ওয়ার্কস which are generally targeted towards specific professions, be it law, be it medicine, be it engineering, তাদের জন্য হচ্ছে। ঠিক আছে, এবং আরেক ধরনের হচ্ছে সেলফ পাবলিশিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশন, যেটা আগের দিন বলছিলাম যে তুমি ধরা যাক আবিদ বা উম্মে সালমা, তারা ডিসাইড করলো যে তারা কোনো একটা পাবলিকেশন করবে নিজেদের উদ্যোগে, উইদাউট এনি ফর্ম অফ বিজনেস
অর ইন্ডাস্ট্রিয়াল স্কেল পাবলিকেশন, নিজেদের টাকায়, সেটা হচ্ছে সেলফ পাবলিকেশন। আজকাল সেলফ পাবলিকেশনের ইন্ডাস্ট্রি খুব চলছে, কারণ এই যে প্রিন্টিংটা অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে। সাধারণভাবে বড় বড় কম্পিউটারে প্রিন্টিং তৈরি হয়েছে, ইবুক পাবলিশ হচ্ছে, এই জন্য সেলফ পাবলিকেশন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গাতে গেছে। অনেক অথার সেলফ পাবলিকেশন ওয়ার্কশপ করছে, বই করছে, ঠিক আছে। সেলফ পাবলিকেশনের প্রচুর অথার দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। বলো পরিষ্কার? ডিফারেন্ট টাইপ অফ পাবলিকেশন, ফলে এই যে ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য বুক ইন্ডাস্ট্রি যদি প্রশ্ন করে, তোমরা কি উত্তর দিতে পারবে? পারবে তো? হ্যাঁ পারবো। পারবে। আগের ক্লাসে ভালো করে পড়িয়েছি। এই যে ট্রেড পাবলিকেশন refers to the mass production and distribution of the books intended for general readership. আগের দিন বলেছি, মেটেরিয়াল দিয়ে দেব। various includes various genres like literary fiction, like crime, like romance, science fiction, জুলে ভার্নের লেখা, শার্লক হোমস, বায়োগ্রাফি, মেমোয়ার, ভয়ঙ্কর মার্কেটেবিলিটি এবং সেলস পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করে যাহা, এবং হেভি রিলায়েন্স অন দ্য এজেন্টস। এই যে ড্যান ব্রাউনের লেখা এজেন্টের উপর নির্ভরশীল, সেই বুক এজেন্ট কত বড় পাবলিকেশন হাউসের উপরে পাঠিয়ে দেবে। র্যান্ডম হাউস, পেঙ্গুইন র্যান্ডম হাউস, হার্পার কলিন্স, সাইমন অ্যান্ড শুস্টার এদের এক্সাম্পল। একাডেমিক পাবলিকেশন focuses on works that contribute to scholarly research and higher education, ensure scholarly rigor. Typically they are researchers, academicians or teachers. আর একটা কি ফিচার, স্মলার প্রিন্ট রানস, বেশি প্রিন্ট করে না। একটা অমিতাভ ঘোষের সি অফ পপিজ বা ভার্জিনিয়া উলফের ধরা যাক অরল্যান্ডো, প্রতি বছর বিক্রেতা এই ফিকশনের, যেটা একটা টেক্সট বইয়ের এত বিক্রেতা হয় না, হয় কিন্তু অতটা নয়। এক্সাম্পল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, স্প্রিঞ্জার, দিস আর দ্য রেপিউটেড একাডেমিক পাবলিকেশন হাউসেস। বুঝতে পেরেছো? আমি আমার মেটেরিয়ালে এই 10টা মেজর ট্রেড পাবলিশিং কোম্পানির নাম দিয়েছি, আবার 10টা মেজর একাডেমিক পাবলিশিং কোম্পানিজের উদাহরণ দিয়ে দিয়েছি। 10টা মেজর ট্রেড পাবলিশিং হাউস, পেঙ্গুইন র্যান্ডম হাউস, তাদের আবার অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন আছে, জানো তো? এই যে নফ, KNOPF, তোমরা দেখবে অনেক বইয়ের পেছনে লেখা থাকে নফ, ভিনটেজ, এই সি অফ পপিজ ভিনটেজ থেকে বেরিয়েছে, পাফিং, এগুলো এদেরই আন্ডারে ছোট্ট ছোট্ট অর্গানাইজেশন। হার্পার কলিন্স, এদের বিগ 5 ট্রেড পাবলিকেশনের একজন হচ্ছে হার্পার কলিন্স, একটা নিউজ কর্প এদের ওনার, ঠিক আছে? বিরাট বড় পাবলিকেশন হাউস। হ্যাচেট বুক গ্রুপ, বিরাট বড় পাবলিকেশন হাউস। ম্যাকমিলার, সাইমন অ্যান্ড শুস্টার, ব্লুমসবেরি, একাডেমিকও পাবলিশ করে, নন একাডেমিকও পাবলিশ করে, ব্লুমসবেরি। কেনিংস্টন পাবলিকেশন, ক্যান্ডেলউইক প্রেস, ক্রনিকল বুকস, এরা হচ্ছে বড় বড় ট্রেড পাবলিকেশন। আর একাডেমিক পাবলিকেশন বিভিন্ন ইউনিভার্সিটি প্রেসগুলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, আমেরিকার যে ইভি লিগ ইউনিভার্সিটিগুলো তাদের যে প্রেসগুলো, কর্নেল ইউনিভার্সিটি প্রেস। আমেরিকাতে যে সব থেকে টপ ইউনিভার্সিটিগুলোকে কি বলা হয়? কি বলা হয় রে? আইভি লিগ ইউনিভার্সিটিস। মনে থাকবে? আমার তো কাজ কেবলমাত্র তোমাদের পড়ানো নয়, একটু শেখানো, জ্ঞান চর্চা দিয়ে। যে আমেরিকার টপ ইউনিভার্সিটিগুলোকে একসঙ্গে বলে 8 প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটির যে গ্রুপটা, যেটা নর্থ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটসে লোকেটেড, তার মধ্যে ব্রাউন ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ডার্টমাউথ কলেজ, হার্ভার্ড, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, প্রিন্সটন এবং ইয়েল একসঙ্গে আইভি লিগ ইউনিভার্সিটি বলে। তাদের প্রতিটার আলাদা আলাদা ইউনিভার্সিটি প্রেস রয়েছে, পাবলিকেশন হাউস আছে। একাডেমিক্যালি তাদের পাবলিকেশন হাউস এবং অক্সফোর্ড এবং কেমব্রিজ এবং রুটলেট এদেরকে টপ একাডেমিক পাবলিকেশন হাউস বলে। তোমাদের লেখা এখান থেকে ভবিষ্যতে কোনো না কোনো সময় পাবলিশ হবে আমি আশা করি।
তো এইগুলো হচ্ছে 10 মেজর একাডেমিক পাবলিকেশন কোম্পানিজ। স্প্রিঞ্জার নেচার আছে সায়েন্সের জন্য বিখ্যাত, এলসিবিআর আছে ডাচ পাবলিশিং কোম্পানি, তাদেরই আন্ডারে বিখ্যাত জার্নাল তোমরা নাম শুনেছো করোনার সময়, ল্যান্ডসেট, সেল বায়োলজি নিয়ে পাবলিকেশন, টেইলর অ্যান্ড ফ্রান্সিস তার আন্ডারেই পাবলিশ হয় রুটলেজের পাবলিকেশনগুলো, ইউকের বিখ্যাত পাবলিকেশন, সেজ পাবলিশিং, উইলি এগুলোর আন্ডারে রয়েছে, পলগ্রেভ, এমেরাল্ড। ঠিক আছে, আগের দিনের ক্লাস অলরেডি পড়িয়েছি কাকে বলে ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট হচ্ছে a trade name under which a work is published। একটা ট্রেড নেম, যে নেমে একটা 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 বই পাবলিশ হয় তাকে ইমপ্রিন্ট বলে। ধরা যাক আমার বইয়ের টাইটেল, অথরের যে অরিজিনাল টাইটেল চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে সেটা ইমপ্রিন্ট হলো। আচ্ছা, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম ISBN কাকে বলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। প্রতিটা বইয়ের পেছনে যে একটি ছোট মতো বারকোড থাকে তাকে বলে ISBN। এই যে ISBN, প্রতিটা ISBN ইউনিক আইডেন্টিফায়ার অফ আ বুক। বেশ, একই রকম ভাবে প্রতিটা বইয়ের ক্ষেত্রে একটা ব্যাক লিস্ট থাকে, একটা ফ্রন্ট লিস্ট থাকে। ব্যাক লিস্ট মানে হচ্ছে ওল্ডার টাইটেলস, আর ফ্রন্ট লিস্ট মানে হচ্ছে নিউ পাবলিকেশন। বস একটা ক্লাস নিচ্ছি বিশ্ব বাংলার, ঠিক আছে, অনলাইনে নিয়ে তারপর আপনাকে ফোন করছি আধ ঘন্টা বাদে, ঠিক আছে? বেশ, আগের দিনের ক্লাসে অলরেডি পড়িয়েছি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন পাবলিশিং। 1 নম্বর হচ্ছে অথর। অথরের মূল কাজ কি বল, তোরা একটু বল, অথরের মূল কাজ কি? জেনারেটিং আইডিয়াস। ভেরি গুড, কে বললি? আমি রাধা। রাধা, ঠিক ঠিক। আচ্ছা, একটা কাজ করি, একটু নামগুলো ডেকে দিই, রেকর্ডেড থাকবে, আমার কাছে প্রমাণও থাকবে, আলাদা করে তো অ্যাটেন্ডেন্স রেকর্ড হবে না কিন্তু রয়ে যাবে। আচ্ছা, অভিষেক মন্ডল। আচ্ছা, কারোর যদি নাম আদার দেন দ্য গুগল নেম হয় তখন বলবে যে স্যার এই নামটা আমার নয়। আচ্ছা, অভিষেক মন্ডল, অদিতি চক্রবর্তী। হ্যাঁ অদিতি বলো। হ্যাঁ ইয়েস স্যার বলতে হবে না, আদার নাম হলেই বুঝবো। অদ্রিজা রায়, অনিন্দ হালদার, অর্পিতা কর্মকার, অরুন্ধতী ঘোষ, আসমা খাতুন, অয়ন জেরি। অয়ন পুরো নাম কি রে তোর? অয়ন গড়ায়। অয়ন গড়াই। বিভু দাস, দেবলীনা ঘোষ, দীপা হালদার। ইয়েস স্যার। বেশ, এভানা বেগম, হাসিনা খাতুন, ঈশিতা চৌধুরী, যমুনা বাগদি, জিৎ মন্ডল, জুহি মুখার্জি, কৃষ্ণা সাহা, ইয়েস, লিপসা ঘোষ, লোপমুদ্রা সাহা, মহাদেব হাঁসদা, মাহমুদা খাতুন। বেশ, মানালি সিংহ। আচ্ছা, এমডির পুরো নাম কি? স্যার এমডি নসিবুল ইসলাম। আচ্ছা, মোহাম্মদ হাসিবুল ইসলাম। বেশ, মোহাম্মদ মেহরাব আলী, মৌমিতা মুখার্জি, মুনমুন রায়, নাজমিন সুলতানা, নিবেদিতা ভদ্র। স্যার মুনমুন রায় প্রেজেন্ট। মুনমুন রায় প্রেজেন্ট, কোনো চিন্তা নেই, নামটা আলাদা হলে তাহলে বলবি। নিবেদিতা ভদ্র, নাজমিন সুলতানা গেল। নৌরিন আলী, প্রতিভা দে, প্রীতম রায়, প্রিয়াঙ্কা লাহা, রাধা দাস, রাহুল প্রামাণিক, রাইহান দেওয়ান। এই তোর নাম রাইহান দেওয়ান তো? বেশ, রাজশ্রী ফৌজদার, রাজশ্রী ঘোষ, রূপম কয়াল, সাবিনা ইয়াসমিন, সমস্থিতা ঘোষ, শ্রাবণী দলুই, শ্রেয়া ভট্টাচার্য, শ্রেয়া চ্যাটার্জি, এসকে আবিদ হোসেন, এসকে আশিয়া মোহাম্মদ, সৌমি চক্রবর্তী, শুভদীপ সাহা, সুদীপ্ত মুখার্জি, সুমনা রায়,
তানিয়া পারভিন, তনুশ্রী মসান, এই মুনমুন তোমার একটু মাইক্রোফোনটা অফ করো মা, তিয়াস চ্যাটার্জি, উম্মে সালমা খাতুন, ওয়াসিম আরিফ, এরা আজকের ক্লাসে প্রেজেন্ট। আমার ক্লাসে মোট প্রেজেন্টের সংখ্যা 57 ইনক্লুডিং মি। এটা রয়ে গেল রেকর্ডের, আমার রেকর্ডিং এর কত নম্বর মিনিটে, 45 নম্বর মিনিটে, 45 নম্বর মিনিট 36 সেকেন্ডে রেকর্ডিং এ অ্যাটেন্ডেন্সটা রয়ে গেল। বেশ, এবার আমি ফেরত আসছি, যেটা তোমাদের মধ্যে একজন একটু বললে যে অথারের কাজ কি। অথারের কাজ হচ্ছে টু জেনারেট আইডিয়াস, তাই তো, জেনারেট কনসেপ্ট, স্টোরিজ, অ্যান্ড ফর অ্যান একাডেমিক রিসার্চার, ধরা যাক তুমি একজন মানে মানে একজন রিসার্চার বা তুমি একজন একাডেমিক অথার, আমার মতো কোনো কমবেন নয়, মানে ফিকশন লিখতে পারো না তাই একাডেমিক লেখা লেখো, ক্ষমতা নেই শেক্সপিয়ার হওয়ার কিন্তু ইচ্ছা আছে বিখ্যাত হওয়ার, তাই লিখছি একাডেমিক লেখা। সো দ্যাট ইজ, তাহলে আমার কি, আমাকে জেনারেট করতে হবে রিসার্চ কোয়েশ্চেন, যে কোন বিষয়টা নিয়ে আমি রিসার্চ করব এবং কেন করব, তাই নিয়ে যে ভাবনা চিন্তা। রাইটার আর কি করবে, রাইটার উইল ডেফিনেটলি রাইট, দ্যাট মিনস সে তার যে ফিকশন বা তার লেখার যে ড্রাফট তৈরি করবে, ড্রাফট মানে খসড়া, রিভাইজ করবে এবং রিফাইন দ্য ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টের বাংলা কি? পাণ্ডুলিপি স্যার, পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি সে জমা দেবে কোন একটা পাবলিকেশন এজেন্সিতে, এবং সে কি করবে, he or she will ensure the factual accuracy, informations whether they are right or wrong. They will definitely check out the originality, কোন জায়গা থেকে টুকে মেরে দিয়েছে কিনা, যেটা তোমরা মাঝে মাঝেই মারছো চ্যাট জিপিটি থেকে বোঝা যাচ্ছে না। প্রপার সাইটেশনস রয়েছে কিনা, আগে দেখেছি সাইটেশন দু রকমের হয়, হোয়াট সাইটেড, ইনটেক্সট সাইটেশন, লেখার মধ্যেই যে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, তাহলে citation is basically a reference to a published work such as a book, article, image when used when creating a work. কোনো একটা কাজ তৈরি করতে গেলে আমাকে এরকম রেফারেন্স বা সাইটেশন তৈরি করতে হবে। এক সেকেন্ড, দেখ এই লেখাটার মধ্যে the researcher describe a virtuous person as one who acts and feels as one who acts and feels as he or she should for the right reason considering the circumstances। এটা বলে যে লেখক বা লেখিকা সে একটা ইনটেক্সট সাইটেশন করলো, অর্থাৎ ব্র্যাকেটে অ্যালভারো 2017 পাবলিকেশন, কমা দিয়ে P770। বিভিন্ন টাইপ অফ সাইটেশন মেথোডোলজি থাকে, এমএলএ থাকে, এমএলএ মানে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, যেটা আমরা করি লিটারেচারের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে, তোদেরও টার্ম পেপার লিখতে হবে এমএলএ তে, অনেকে এপিএ তে করে, এপিএ মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। হ্যাঁ বস, আমি একটা অনলাইন ক্লাস নিচ্ছি বিশ্ব বাংলাতে, বুঝলে, এটা হয়ে যাক তারপর আমি দেখছি। বেশ, এরপরে যেটা সেটা হচ্ছে রেফারেন্স। এই যেটা ইনটেক্স সাইটেশনে হলো, এটা রেফারেন্স লিস্টে মানে সাইটে ওয়ার্ক সাইটেডে একদমই পুরো রেফারেন্সটা হলো, যে সি অ্যালভারোর লেখা 2000, এটা শিকাগো স্টাইলে লেখা, 2017 পাবলিকেশন, এথিক্যাল ভেগানিজম, ভার্চু অ্যান্ড গ্রেটনেস অফ দ্য সোল, জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এথিক্সে পাবলিশড হয়েছে। 30 নম্বর ভলিউম, 6 নম্বর সংখ্যা, পেজ নাম্বার 765 to 781, তার লিঙ্ক দিয়ে দিল। এইভাবে সাইটেশন হয়। ফলে অথারের বা একজন রিসার্চ অথারের কাজ হচ্ছে সাইট করাও।
আর কি কি কাজ? রেসপন্ডিং টু দ্য ফিডব্যাক, এডিটরের সঙ্গে কোলাবোরেটিভলি কাজ করা, মার্কেট সাপোর্ট নিয়ে কাজ করা, অ্যান্ড অফ কোর্স লিগাল অ্যান্ড এথিক্যাল ইন্টিগ্রিটি। আমি কোনো জায়গা থেকে টুকছি না তো, whether the work is free from the plagiarism, libel মানে কোনো লিগাল লাইবেল, কেউ লিগালি বলছে কিনা যে লেখাটা ভুল, বা কোনো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে কেউ বলছে কিনা আমার লেখা থেকে টুকে দিয়েছে, এগুলো হচ্ছে অথারের কাজ। পরিষ্কার কি পরিষ্কার নয়? জলের মতো পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। পরে বললে শুনবো না যে এই জায়গাগুলো পরিষ্কার হয়নি, প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে উত্তর দেব। এরপরে হচ্ছে এডিটার। এইটার হচ্ছে যে বইটা এডিট করে। দেখ অনেক রকমের বই হয়, এক ধরনের বই হয় একাডেমিক্সে যেটাকে বলা হয় এডিটেড বুক চ্যাপ্টার পাবলিকেশন। আজকাল অনেক বই এই এডিটেড মানে আমি একটা বই করলাম, যে বইয়ের সম্পাদক হচ্ছে আমি কোনো অরিজিনাল লেখা লিখলাম না, কিন্তু এই বইয়ে কন্ট্রিবিউট করলি তোরা, আমার ছাত্ররা, অনিন্দ হালদার, অর্পিতা কর্মকার, আবিদ, অদ্রিজা রায়, এই নিয়ে আমি একটা এসের কালেকশন তৈরি করলাম। আমি কি করলাম? এদের প্রত্যেকের লেখাগুলোকে এদের প্রত্যেকের লেখাগুলোকে আমি কারেকশন করলাম, করে এরকম একটা এডিটেড ভলিউম বানালাম। আমি হলাম এডিটার, বইয়ের উপরে আমার নাম লেখা থাকলো, ভেতরের সূচিপত্রে তোদের নাম লেখা থাকলো। এই যে কালেকশন অফ এসেস, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এরকম এটা হচ্ছে এডিটেড বুক পাবলিকেশন। মনে থাকবে, এটা একাডেমিক্সে খুব চলে। এই এডিটেড বুক পাবলিকেশনের ক্ষেত্রে এডিটরের রোল কিন্তু বেড়ে যায়, কারণ তাকে সেক্ষেত্রে লেখাটার প্রপার ফরম্যাট, এপিএ তে হচ্ছে কিনা প্রপারলি, বা এমএলএ তে লেখা হলে এমএলএ তে হচ্ছে কিনা, যেটা একটা রিসার্চ সুপারভাইজারেরও কাজ, যে প্রপারলি সাইটেশন হচ্ছে কিনা, গ্রামার, পাংচুয়েশন, কনসিস্টেন্সি গুলো দেখতে হয়। তাহলে এডিটর কারা? আর প্রফেশনালস হু গাইড, শেপ এন্ড পলিশ ম্যানুস্ক্রিপ্টস। এটা ভালো করে আগের দিনের ক্লাসে পড়ানো হয়নি, এটাই ভালো করে পড়াচ্ছি। তাহলে এডিটর বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে ডেভেলপমেন্টাল এডিটর, যে একটা বইয়ের বেসিক্যালি উন্নতি প্রকল্পে কাজ করে, try to develop the kind of book and tries to see the big picture, the plot, the structure, character development. একটা থাকে structural editor who focus on how the content flows within the section of the chapters, the coherence, the logical progression বইয়ের ক্ষেত্রে। একটা থাকে কপি এডিটর, এটা খুব পপুলার। কপি এডিটর বেশিরভাগ ক্ষেত্রে কলেজ স্ট্রিট, বিভিন্ন ছোটখাটো পাবলিকেশন হাউসে দেখবি কপি এডিটর থাকে। তারা কি করে? তারা তাকে গ্রামার দেখে, কমা দাঁড়ি ফুল স্টপ পড়েছে কিনা দেখে, পাংচুয়েশন দেখে, কনসিস্টেন্সি দেখে, এমএলএ বা এপিএ এডিশনে ঠিকমতো হচ্ছে কিনা দেখে। আর এর পরে যারা থাকে, যারা এডিটরের বলা যেতে পারে অ্যাসিস্ট্যান্ট, এডিটরের মানে সহযোগী, তারা হচ্ছে, যেটা অনেক স্টুডেন্টরা অনেক সময় করে থাকে, প্রুফ রিডার। আমরা ছোটবেলাতে যখন মাস্টার ডিগ্রি পড়তাম, কলেজ স্ট্রিটে প্রুফ রিডিং এর কাজ করে টাকা উপার্জন করতাম। প্রুফ রিডিং কি করে? এই দেখ, প্রুফ রিডিং এর বিভিন্ন চিহ্ন আছে। ওই জন্যই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হলে ক্লাসের মধ্যে খুব সুবিধা হয়, তাহলে দেখানো যায়। এখানে যেরকম দেখাতে পাচ্ছি, এই খেয়েছে, এই যে ধরা যাক কোনো একটা জিনিস ডিলিট করছি, কেটে দিচ্ছি, ডিলিটের চিহ্ন এটা। এগুলো হচ্ছে ভেরিয়াস প্রুফ রিডার্স মার্কস। মনে থাকবে, এগুলোকে বলা হয় প্রুফ রিডার্স মার্কস। একটা প্রিন্টেড বই দেবে, তুই তার উপরে হাতে লিখে কারেকশন করবি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোদের।
দেখতে পাচ্ছিস? বল। এই যে কোনো লেখা ডিলিট হলে চিহ্নটা হচ্ছে এটা, ডিলিট। কোনো কোটেশন ইনসার্ট করলে এইরকম চিহ্ন। কোনো লেখা যদি ক্যাপিটালাইজ করতে হয়, ধরা যাক আমি লিখেছি কোনো একটা লেখাতে ম্যাকবেথ, এটা এমটা কিন্তু ক্যাপিটাল হবে। আমি কি করব? এই এম এর তলায় তিনটে এরকম করব। These are the universal sign system for an copyright copy editor or a proofreader. যে কোনো লোকে দেখেই বুঝতে পারবে যে এইটা মানেটা হচ্ছে এই লেখাতে মানে হাতে লেখা, যে মানে যেটা প্রিন্টেড লেখা তার তলায় এরকম হাতে লিখে দিয়েছে, তাতে ক্যাপিটালাইজ করতে হবে। আবার অনেক সময় ক্যাপও লেখে, CAP। BF মানে পুরোটা বোল্ড ফেসে করতে হবে, ইটালিক্স মানে একটু বেঁকিয়ে টেরা আকারে করতে হবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখতে পাচ্ছিস এসব জিনিস থাকে। তাহলে এখন প্রুফ রিডারের রোল কি স্যার? এই যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখলাম, লিখে কোনো জায়গায় ভুল করলাম, করে প্রিন্টেড হয়ে এটা প্রুফ রিডারের কাছে গেল। প্রুফ রিডার এই যে পাশে মার্জিনে ওরকম চিহ্ন করে লিখে দিল, আমি তখন এটাকে ধরা যাক বললো যে প্রুফ রিডার কথাটাকে ইটালিক্সে করতে হবে, আমি ইটালিক্সে করে দিলাম। দেখতে পাচ্ছিস? সাধারণত বইয়ের ক্ষেত্রে ইটালিক্সে হয়, যে কোনো নেম অফ আ বুক সেটাই ইটালিক্সে লেখা হয়, মনে থাকবে? ধরে দেখ আমি এই কথাটাকে এই আদার এডিটোরিয়াল রোলস, এটা বোল্ডে নেই, এমনি আছে, আমি এটাকে বোল্ডে করতে চাই, বোল্ড করে দিলাম। বল, বুঝতে পারছিস প্রুফ রিডারের রোল কি? কোনটা কম অ্যাড আ পিরিয়ড, পিরিয়ড। হ্যাঁ বল, কিছু বলছিস বাবু? না, কোন একটা ফুল স্টপ দেবো। হ্যাঁ, এই ফুল স্টপ মানে বসেনি, আমি এইরকম একটা ছোট মতো চিহ্ন দিই এরকম, দিস ইজ দ্য সাইন অফ আ প্রুফ রিডিং। তোদের পরীক্ষাতে এরকম প্রুফ রিডিং এর সাইন দিতে চাইবে না, আমি তোদের শেখাবার জন্য শেখাচ্ছি। তোরা দেখ এই এডিটরের কাজের ক্ষেত্রে প্রুফ রিডিং কি সেটা জানতে চাইলো, তখন তোকে তুই একটা জায়গাতে ছোট মতো লিখলি এই যে প্রুফ রিডার্স, they conduct the final check to catch any kind of typographical and formatting errors. Proof reader এরা কোনোদিন কোনো conceptual error ধরে না। conceptual error কারা ধরে? developmental editor, the editors who are working in the development of the books, বইয়ের উন্নতি প্রকল্পে যারা কাজ করছে। কপি এডিটর কি করবে? দেখবে পাংচুয়েশন, গ্রামার, দেখবে সাইটেশন ঠিক আছে কিনা। প্রুফ রিডার কি করবে? কোনো টাইপে ভুল আছে কিনা, কোনো ফরম্যাটিং এ ভুল আছে কিনা, প্রিন্টিং এ ভুল আছে কিনা। আরো বড় ধরনের এডিটর হয়, তারা হচ্ছে অ্যাকুইজিশনস এডিটর, যারা কি করে? যারা বড় বড় অথরের কাছ থেকে ম্যানুস্ক্রিপ্ট সংগ্রহ করে। শক্তি চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে গেল, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চলে গেল, আনন্দবাজারের বাদল সরকার ছিল, পিয়ন থেকে প্রকাশক। যদি তোরা কেউ পড়ে থাকিস, ইটস এ ব্রিলিয়েন্ট অটোবায়োগ্রাফি, অবশ্যই পড়িস। পিয়ন থেকে প্রকাশক। পিয়ন থেকে প্রকাশক। বাদল বসু, সরি বাদল সরকার বললাম, বাদল বসুর লেখা বিখ্যাত, আনন্দবাজার গোষ্ঠীর প্রধান ছিলেন, পিয়ন ছিলেন। পিয়ন থেকে তিনি একদম পাবলিশার হয়েছিলেন, ম্যানেজিং ডিরেক্টর পোস্টে গিয়েছিলেন বাদল বাবু। ঠিক আছে, তারা হচ্ছে অ্যাকুইজিশন এডিটর। এই যে বাদল বাবু অ্যাকুইজিশন এডিটর মানে এত ভালো অথরের সঙ্গে সম্পর্ক থাকে যে তারা বই দেয়। কোন বই দেশকে দেবে, কোন বই আনন্দকে দেবে, কোন বই পেঙ্গুইনকে দেবে। They negotiate the contract and brings new projects to the publication house. Acquisitions editor থাকে ম্যানেজিং এডিটর। তারা কি করে? they coordinate the production schedule and workflows between departments. এই 24 তারিখে ড্যান ব্রাউনের বইটা পাবলিশ হবে, 25 তারিখে সুনীল বাবুর বইটা, তাড়াতাড়ি কপি এডিট করো, তাড়াতাড়ি তুমি পাংচুয়েশন মার্কস গুলো ঠিক করে দাও। এই প্রুফ রিডার, ম্যানেজিং এডিটর। অ্যাকুইজিশনস এডিটর যে একদম বড় লেভেলে অথরের কাছ থেকে বইটা নিয়ে চলে এসছে,
ম্যানেজিং এডিটরের কাজ তারপর থেকে শুরু। ছোটখাটো জিনিস বইয়ের মধ্যে একটা আঁকা যাবে কি যাবে না, রবীন্দ্রনাথের আঁকা ধরা যাক ঢুকবে বিখ্যাত রবি জীবনীতে। রবি জীবনী কার লেখা? প্রশান্ত কুমার পালের লেখা সব থেকে বিখ্যাত অথরিটেটিভ রবীন্দ্রনাথের জীবনীর নাম হচ্ছে রবি জীবনী। তোরা বিশ্ব বাংলায় পড়িস, রবীন্দ্রনাথের ল্যান্ডে তোদের জানা উচিত যে রবি জীবনী রবীন্দ্রনাথের সব থেকে যে 9 ভলিউমে পাবলিশ হয়েছিল। ভাব, একটা লোক তার 54 বছর বয়সে রবি জীবনী লেখা শুরু করে, বিখ্যাত পাবলিকেশন। রবীন্দ্রনাথের প্রতিদিনের জীবনের কাহিনী প্রায় ডায়েরির মতো করে তৈরি করে দেয়। তো সেখানে রবীন্দ্রনাথের কোনো একটা ছবি যাবে, ধরা যাক আঁকা পেইন্টিং ছবি, তার কোনো কপিরাইট বিশ্বভারতীর আছে কি নেই, তার জন্য কোনো বড় হঠাৎ করে কেস হয়ে যাবে কিনা, এই তার কাজ হচ্ছে পারমিশনস এডিটর। সে কি করে? এনশিওরস অল কপিরাইটেড মেটেরিয়াল ইউজড ইন দ্য বুক হ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন, তার সমস্ত প্রপার পারমিশন রয়েছে। তাহলে এডিটর্স আর বেসিক্যালি gatekeepers of the quality of a book, ladies and gentlemen. They afford the credibility, the clarity and the market readiness for publication. বইটার ক্ল্যারিটি রয়েছে কিনা, স্পষ্টতা আছে কিনা, বইটি জনগণের মধ্যে সমাদৃত হবে কিনা, এবং পাবলিকেশনের জন্য রেডি কিনা। এটা তাহলে কার কাজ? এডিটর। পরিষ্কার কি পরিষ্কার নয়? বলো লেডিজ এন্ড জেন্টলম্যান। হ্যাঁ স্যার, পরিষ্কার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার বলছি যে প্রুফ রিডার আর যে কপি এডিটর, ওরা কি একটা পার্সন হতে পারে না, মানে আলাদা আলাদাই হতে হবে? খুব ভালো প্রশ্ন, নৌরিন দারুণ প্রশ্ন করেছে। কপি এডিটর এবং প্রুফ রিডার একই লোক হতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। ইনফ্যাক্ট মানে অনেক সময় দেখা যায় যে এই যে অ্যাকুইজিশনস এডিটর এবং ম্যানেজিং এডিটরও একই লোক। সে ম্যানেজ করছে ওয়ার্কফ্লো, আবার সে কন্ট্রাক্ট আনছে, আবার যে কপিরাইটও করছে, কপি এডিট করছে, সেই প্রুফ রিডিং করে দিচ্ছে। একই লোক হতে পারে, কিন্তু অ্যাকুইজিশনস এডিটর আর প্রুফ রিডার সাধারণত এক লোক হয় না। যে ওই লেভেলে কন্ট্রাক্ট আনে বিভিন্ন পাবলিশারের, বিভিন্ন অথরের কাছ থেকে, যে বইটার এডিটর, সে সাধারণত একেবারে ছোট লেভেলে, মানে আমি প্রফেশনাল সেটিং এ বলছি, বড় বড় হাউসে আমার বইয়ের ক্ষেত্রে আমি হচ্ছে এডিটর, আমি হচ্ছি প্রুফ রিডার, সেটা অন্য প্রশ্ন। কিন্তু বড় বড় পাবলিকেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাকুইজিশনস এডিটর প্রুফ রিডার হয় না সাধারণত, বা কপি এডিটর হয় না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোদের মতো বয়সের ছেলে মেয়ে যারা মাস্টার ডিগ্রি পাস করেছে, ইংরেজিতে ভালো ইংরেজি জানে, তাদেরকে দিয়ে জেনারেলি প্রুফ রিডিং করায়। বুঝতে পেরেছিস? কিন্তু কপি এডিটর এবং প্রুফ রিডার এক হতে পারে। ধরো যাক নৌরিনকে দিয়ে একই সঙ্গে আমি একটা বইয়ের কপি এডিটিং এবং প্রুফ রিডিং করিয়ে দিয়ে নিলাম। কি রে, বুঝলি? হ্যাঁ স্যার, বুঝলাম। এরপরে আসছে পাবলিশার। পাবলিশার হচ্ছে, পাবলিশার আজকালকার দিনে খুব একটা ইন্ডিভিজুয়াল হয় না, মানে আমি বড় লেভেলে বলছি, পেঙ্গুইন র্যান্ডম হাউসের কথা বলছি, বা আনন্দ পাবলিশারের কথা বলছি, বা যারা মনোরমা ইয়ার বুক পাবলিশ করে, ভুলে গেলাম মনোনই বিরাট বড় টাইমস অফ ইন্ডিয়ার কথা বলছি। সেখানে ইন্ডিভিজুয়াল নয়, দ্য কোম্পানি। সো পাবলিশার জেনারেলি সেই লেভেলে কোম্পানি হয়। সো পাবলিশার ইজ ক্যান বি অ্যান ইন্ডিভিজুয়াল, ক্যান বি আ কোম্পানি that invests in or produces and distributes বই। তাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। এক নম্বর হচ্ছে অ্যাকুইজিশন। এই যে আনলো এডিটর যে এই বইটা পাবলিশ করতে হবে, সে নেবে কি নেবে না, টু ডিসাইড হুইচ ম্যানুস্ক্রিপ্টস টু পাবলিশ বেসড অন দ্য মার্কেট ট্রেন্ডস এন্ড কোয়ালিটি টু ফিট দেয়ার লিস্ট। এই এখন তুই চাইলেই পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে বই পাবলিশ করতে পারবি না, কারণ তারা অমিতাভ ঘোষের লেখা ছাপবে, তারা তোর বই ছাপবে না। রুটলেজ দীপেশ চক্রবর্তীর লেখা ছাপবে, আমার লেখা ছাপবে না, কারণ তার মার্কেট ভ্যালু কম। ঠিক আছে? তাহলে পাবলিশার মার্কেট ভ্যালু দেখে বই পাবলিশ করবে কিনা ডিসাইড করবে। ড্রাফট দেখবে,
এবং ড্রাফট দেখে কন্ট্রাক্ট করবে। ভালো পাবলিশার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, তোরা দেখেছিস নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, সেই স্ট্যাম্প মারা থাকে, তাতে কন্ট্রাক্ট করে, লিগাল কন্ট্রাক্ট, যে এত টাকা তুমি রয়্যালটি পাবে, তোমার বই এটা হচ্ছে ফার্স্ট এডিশন 2023-এ পাবলিশ হলো, সেকেন্ড এডিশন 2025-এ করবো, তার আগে করবো না। এই সমস্তগুলো জেনে তুমি সই করো বাবা। সেটা অথারের সঙ্গে করে, অনেক সময় অথারের এজেন্ট থাকে, এজেন্টের সঙ্গে করে, বিভিন্ন ফ্রিল্যান্সার যারা ফ্রিতে বই পাবলিশ করে, নিজেরা লেখে, এই কাজ করে, করতে হয় এই কোম্পানিকে। আর কি করতে হয় পাবলিশারকে? এডিটিং, ডিজাইন, লেআউট, টাইপ সেটিং, প্রিন্টিং, A to Z দেখতে হয়। দেখার জন্য লোক আছে, কিন্তু সেটা পাবলিশারের রেসপন্সিবিলিটি। আর কি করতে হয়? মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, অ্যারেঞ্জ পাবলিসিটি, তোমার বইটা সাহিত্য সংসদে প্রকাশিত হবে, ঘর ভাড়া করতে হবে তাকে, বুক লঞ্চ করতে হবে, কোঅর্ডিনেট সেলস ক্যাম্পেইন, যেটা সিনেমার ক্ষেত্রে পোস্ট প্রোডাকশন যশোরাজকে করতে হয়, বা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে করতে হয়। তাহলে যাক দেব সিনেমা করেছে রঘু ডাকাত, সেই সিনেমার যদি আমি ডিস্ট্রিবিউটার হই, আমাকে সেই সিনেমা তো হলে হলে পৌঁছে দিতে হবে, তার অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনিং করতে হবে। এই যে ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। এনশিওর বুকস রিচ দ্য বুক স্টোরস, অনলাইন রিটেলার্স, অনলাইন রিটেলার একটা নাম বল, একটা অনলাইন বুক রিটেলারের নাম বল। কই রে বল? হ্যাঁ রে, তোরা কিনিস রে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত ই কমার্স যে কোম্পানিগুলো, তারা সবাই তো অনলাইন রিটেলার। আমার বই অ্যামাজনে পাঠিয়ে দেওয়াটা সেই বুক পাবলিশিং কোম্পানি কাজ। ভেরি গুড। রাইটস ম্যানেজমেন্ট, আমি আমার বইতে মিকেলাঞ্জেলোর একটা ছবি রেখেছি, ছবি তো রাখলাম, এবার আমার নামে কেস করে দিয়েছে তারা, লুভোর মিউজিয়াম, ফ্রান্সের লুভোর মিউজিয়াম, সেটাকে ম্যানেজ করতে হবে আমাকে। এই যে ট্রান্সলেশন, আমি তাহলে কোনো একটা বই থেকে ট্রান্সলেট করেছি, অথচ রাইটটা কিনিনি, সেটা পাবলিশিং কোম্পানিকে কিনতে হবে টাকা দিয়ে। এবং ভেরি ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, বাজেট, একটা বইয়ের পেছনে কত খরচ করব। আমি চাইলেই পরশুরামের গল্প সমগ্রের ওপরে 2 লাখ টাকা সেই বুক পাবলিশিং এজেন্সির খরচ করে দিতে পারবো না। করে দিলে ভিটে মাটি চাটি, আমার কোম্পানি উঠে যাবে। প্রতিটা বইয়ের ক্ষেত্রে বাজেট রয়েছে, বাজেট, সেই বাজেট কতটা সেটা জানিয়ে দিতে হবে, ঠিক আছে? বাজেট, অ্যাডভান্সেস, রয়্যালটি, এই সব কিছু ইনক্লুডেড তার মধ্যে। তাহলে বুঝে গেলে অথরের কাজ হচ্ছে টু আইডিয়েট। আমি দেখ প্রতিটা স্টাডি মেটেরিয়ালের শেষে কুইক রেফারেন্স গাইড করে দিয়েছি। রোল হচ্ছে অথর, তার কি টাস্ক বা ইম্পর্টেন্ট টাস্ক কি? আইডিয়েট, রাইট, রিভাইজ, কোলাবোরেট, প্রমোট। এডিটরের কাজ কি? টু শেপ, টু কারেক্ট, ফ্যাক্ট চেক, স্ট্যান্ডার্ডাইজ করা একটা বইকে। পাবলিশারের কাজ টু প্রডিউস, মার্কেট, ডিস্ট্রিবিউট, ম্যানেজ রাইটস এন্ড ফাইন্যান্সেস। পরিষ্কার কি পরিষ্কার নয়? স্যার বলছি যে কোনো বইয়ে ধরুন আপনি একটা বই লিখেছেন, তো ওখানে কিছু ছবি ইউজ করেছেন, মানে বইয়ের ভেতরটা, ওটাতেও কপিরাইট আসতে পারে? অবশ্যই আসতে পারে, যদি সেটা কপিরাইটের বাইরে না যায়। ভালো করে বোঝ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা বই লিখেছি, সেই বইতে আমি আমি মিকেলাঞ্জেলোর মিকেলাঞ্জেলোর বিখ্যাত একটা স্কাল্পচারের নাম ডেভিড। সারা পৃথিবীর লোক এই ডেভিড দেখতে যায় মিউজিয়ামে। এই যে ডেভিড, একটা মাস্কিউলার চেহারার নগ্ন মূর্তি। আমি করে দিলাম মিকেলাঞ্জেলোর ডেভিডের ছবি, বইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমাকে মেট্রোপলিটন মিউজিয়াম, ডেভিড সম্ভবত এখন মেট্রোপলিটন মিউজিয়ামই রয়েছে নাকি রে, দেখে নি দাঁড়া। বিবলিক্যাল ডেভিড, গ্যালারি ডেল একাডেমিয়া, ফ্লোরেন্স, ইটালি।
আমার নামে একটা $3 মিলিয়ন কেস করে দিল যে উম্মে সালমা খাতুন আমাদের পারমিশন না নিয়ে ছবি ছেপে দিয়েছে। কেস করতেও পারে, নাও করতে পারে, কারণ এই ফ্লোরেন্সের গ্যালারি আর ডেল একাডেমিয়ার অত খেয়ে দিয়ে কাজ করেনি, গোটা পৃথিবীতে কি কি বই পাবলিশ করছে তার খোঁজ খবর নিচ্ছে। কিন্তু যদি একটা বড় বইয়ের কোম্পানি এটা পাবলিশ করে দেয় অনুমতি না নিয়ে, এবং সেটা যদি তাদের আর্ট গ্যালারির লোকের চোখে পড়ে যায়, তোমাকে ছবি করে দিয়ে চলে আসতে পারে কোর্টে। সারা জীবন তুমি কোর্টের চক্কর কাটবে এবং তোমাকে কয়েক $1 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। এরকম দিতে হয়েছে। এই যে পাবলো পিকাসোর বিখ্যাত ছবি গুয়ের্নিকা, কে দেখেছিস? পাবলো পিকাসো, গুয়ের্নিকা, ভয়ঙ্কর যন্ত্রণার ছবি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটে একটা বিরাট সাইজের ছবি, অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট। আমি এরকম ছবি জীবনে খুব টপ দেখেছি। এই যে ইউ ক্যান সি যে এখানে একটা হর্স রয়েছে, এখানে ছোট্ট মতো একটা আলো রয়েছে, একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট, একটা আলো, একটা কাউ বলে যেতে পারে, গরু, একটা হর্স, ফ্র্যাগমেন্টেড ইমেজেস অফ দ্য হিউম্যান, একটা মানুষ চেঁচাচ্ছে হাত তুলে, আর এখানে ছোট্ট মতো একটা জানলা। এটা একটা আণবিক বিস্ফোরণ। বেসিক্যালি 1937-এ পাবলিশড এই অয়েল পেন্টিংটা, পাবলো পিকাসো দ্য স্প্যানিশ আর্টিস্ট, তার আঁকা। ইটস আ পাওয়ারফুল অ্যান্টি ওয়ার পেন্টিং ইন দ্য হিউম্যান হিস্ট্রি। যুদ্ধ মানুষের কি ক্ষতি করতে পারে তাই নিয়ে একটা বোম্বিং অফ দ্য গুয়ের্নিকা। গুয়ের্নিকা একটা বেসিক্যালি একটা স্প্যানিশ সিভিল ওয়ারের সময় একটা টাউন, যেখানে নাৎসি জার্মানরা বোম্বিং করে গুয়ের্নিকা। তাই নিয়ে এই বিখ্যাত সুরিয়ালিস্ট পেন্টিংটা আঁকেন, কিউবিস্ট পেন্টিং, অয়েল অন ক্যানভাস। ইটস আ হিউজ পেন্টিং। এবার এইটা আমি পারমিশন না দিয়ে ছেপে দিলাম, আমাকে তো পিকাসো সোসাইটির পারমিশন নিতে হবে। এটা কোথায় রয়েছে? একটা মিউজিয়াম, মুসিও রেইনা সোফিয়া মাদ্রিদ, স্পেনের এই মিউজিয়ামে রয়েছে। তারা কপিরাইটটা ইনহেরিট করে। পারমিশন না দিয়ে ছেপে দিলে চোখে না পড়লে বেঁচে গেলাম, চোখে পড়বে না, ছোটখাটো অরিন্দম ঘোষের মতো কথারে বই ওদের কাছে পৌঁছবে না। কিন্তু যদি পৌঁছে যায়, যদি মনে করে, ছবি দেয়ালে টাকানো ছবি হয়ে যাবে। বুঝলে? এইটাই হচ্ছে সবচেয়ে। আর একটা কথা তোমাদের সবাইকে জানিয়ে দিই, তোমরা পরবর্তীকালে তো রিসার্চার সব মাথায় রেখো, পিএইচডি রিসার্চ, এমফিল রিসার্চ এবং মাস্টার ডিগ্রি ডিসার্টেশন যেটা তোমরা করবে, টার্ম পেপার, এগুলোর ক্ষেত্রে কোনো কপিরাইট পারমিশনের দরকার পড়ে না। কেন পড়ে না? কারণ এগুলো কোনো পাবলিশড রিসার্চ ওয়ার্ক নয়, এগুলো জ্ঞান আরোহণের জন্য, এগুলো ফ্রি ওপেন অ্যাক্সেস জ্ঞান চর্চার জিনিস। সেজন্য সারা পৃথিবীতে তাকে রেকগনাইজ করে কোনো পিএইচডি, এমফিল বা মাস্টার ডিগ্রি ডিসার্টেশনে কোনো ছবির ব্যবহার, কোনো কোটেশনের ব্যবহারকে ইলিগালাইজ করা হয়নি। মনে থাকবে? ফলে তোমরা ভয় না পেয়ে, আমি যখন পিএইচডি ডিসার্টেশন লিখেছিলাম, আমি স্যামুয়েল বেকেট নিয়ে কাজ করেছিলাম, আমি বেকেটের প্রচুর ছবি ইউজ করেছিলাম, কারণ আমি পিএইচডি রিসার্চার, আমি জল পুলিশের আন্ডারে, আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু যে মুহূর্তে তুমি পিএইচডি রিসার্চার, তুমি ওটাকে বইতে ট্রান্সফর্ম করবে এবং তার একটা মার্কেট ভ্যালু বা প্রফিট তৈরি হবে, সেই মুহূর্তে তোমাকে এই ধরনের কেস ফেস করতে হতে পারে। এইটাই হচ্ছে মজা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই যে পুরো আলোচনাটা করছি, এগুলো কিসের আন্ডারে পড়ে? আইপিআর। তোরা ভবিষ্যতে শুনবি আইপিআর। এই যে কপিরাইট, এগুলো সব আইপিআর এর মধ্যে পড়ে। পেটেন্ট, একটা প্রোডাক্ট, একটা কোন একটা আমি আবিষ্কার করলাম, একটা ইনভেনশন করলাম, আমি পেটেন্ট নিলাম। আমি প্রথম আবিষ্কার করলাম একটা এলইডি বাল্বে, আমি সরকারের কাছে গিয়ে তার ট্রেডমার্ক দাবি করলাম, ঠিক আছে? তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কি? আর দ্য লিগাল রাইটস granted to individuals or entities over their creations of the mind, such as inventions,
লিটারারি অর আর্টিস্টিক ওয়ার্ক, মিউজিক্যাল ওয়ার্ক, ডিজাইন, সিম্বল, এগুলো সবই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের মধ্যে পড়ে। পেটেন্ট, ট্রেডমার্ক, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, একটা গাড়ি ল্যাম্বরগিনি গাড়ির ডিজাইন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। কোনটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন? এই যে জিপিআরএস সিস্টেম, বা এই যে রসগোল্লা নিয়ে একটা বিরাট ঝামেলা হয়েছিল বাংলার উড়িষ্যার মধ্যে, তোর কি জানিস? বল রে, তা কেন জানবি? হ্যাঁ, জিআই ট্যাগ নিয়ে। রসগোল্লার জিআই ট্যাগ কে পাবে? বোথ ওড়িশা এন্ড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিন গ্রান্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। কার আবিষ্কার? রসগোল্লা। বাংলা বলছে আমার, উড়িষ্যা বলছে আমার। লে হালুয়া, দুজনের মধ্যে কেস হয়ে গেল। 2017-তে বাংলার রসগোল্লা হলো, আর 2019-এ উড়িষ্যার রসগোল্লা হলো। বললেন নে, তোদের রসগোল্লা তোদের রসগোল্লা, তোদের রসগোল্লা তোদের রসগোল্লা। আলাদা করে রসগোল্লা বলে কাউকে দেওয়া হলো না। ওই স্পঞ্জের মতো নরম যে মিষ্টি, সারা পৃথিবীতে কোথাও নেই তো, বাংলাতে আছে, উড়িষ্যাতে আছে। পাঁঠার মাংস দাবি করে যে কে এরকম পাঁঠার মাংসের কষা কে ভালো তৈরি করতে পারে, বাংলা না উড়িষ্যা? দুটো জায়গাতেই খুব পপুলার। লাখ 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 ভেলকিলা। এরকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিখ্যাত মামলা হয়েছে। এই কিনলে জিতবে নাকি বিসলেরি জিতবে বোতলের ডিজাইন নিয়ে। ঠিক আছে, এটি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। বোতলের ডিজাইন থেকে শুরু করে, এই মিল্টনের ফ্লাস্কের বোতলের ডিজাইন থেকে শুরু করে, হার্ড ড্রাইভের ডিজাইন থেকে শুরু করে, বই, আর্টিস্টিক ওয়ার্ক। তোর জানিস কিনা জানি না, সৃজিত মুখার্জি যখন অটোগ্রাফ লেখে, তখন সৃজিত মুখার্জি একজন অত্যন্ত উঠতি পরিচালক। অনেকে ক্লেম করে সৃজিত মুখার্জি অটোগ্রাফটা চুরি করেছিলেন। হাইকোর্টে কেস হয়, ক্যালকাটা হাইকোর্টে। সৃজিত মুখার্জি তার মেল দেখে দেখিয়ে দেন 7 দিন আগে, মানে যে অথার যে ক্লেম করছে তার 7 দিন আগে সে তার ম্যানুস্ক্রিপ্টটা মেল করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে। তিনি প্রমাণ করেন কোর্টে এবং জেতেন মামলা। ঠিক আছে, ফলে এই জন্য বারবার বলি, যাহা নতুন কিছু লিখিবে তাহা নিজেকে মেল করিও, যাতে প্রমাণ করিতে পারো ওটি তোমার লেখা। তোমার বন্ধু ঝেপে দিল, তখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের মামলা করতে হবে, প্রমাণ থাকতে হবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তাতে প্রমাণ থাকতে হবে যেটা তোমারই লেখা। কি পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। আহা, ভালো লাগছে। এইবার চলে আসছি হিস্ট্রি এন্ড এভলিউশন অফ বুক পাবলিশিং। এটা আমি পরের ক্লাসে পড়াবো। এটা বড় লাগবে, মানে অল্প করে পুরোটাকে বলে দেবো। বিভিন্ন রাইটিং সিস্টেম, লাইব্রেরি থেকে শুরু করে একেবারে ইনভেনশন অফ দ্য পেপার রাইটিং, সেখান থেকে গুটেনবার্গের প্রথমবার মুভেবল প্রিন্টিং প্রেস রেনেসাঁসের সময় জার্মানিতে তৈরি হচ্ছে। জোহানেস গুটেনবার্গের প্রিন্টিং প্রেস 1450। সেখান থেকে রাইজ অফ দ্য পাবলিশিং হাউসেস এবং কপিরাইট লজ প্রথম তৈরি হচ্ছে 16th এবং 17th সেঞ্চুরিতে। আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেনের সময় এই যে স্ট্যাচু অফ অ্যানি তৈরি হচ্ছে, স্ট্যাটিউট অফ অ্যানি, কুইন অ্যানির সময়। এবং ইন্ডাস্ট্রিয়াল এজে এসে এই যে স্টিম পাওয়ার্ড প্রেসেস, রিচার্ড হো প্রথম তৈরি করেন। পেপার ব্যাক রেভলিউশন, ওই সময় তৈরি হচ্ছে পেঙ্গুইন বুকস। এবং তারপরে 20th সেঞ্চুরিতে বিরাট বড় বড় রিসার্চ পাবলিকেশন কনগ্লোমারেট মানে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, পেঙ্গুইন, র্যান্ডম হাউস, এরা তৈরি হচ্ছে। এই যে, এবং বর্তমানে উই আর নাও লিভিং ইন অ্যান ডিজিটাল ইরা, ইবুক পাবলিকেশন, সেলফ পাবলিকেশন। সেইটা আমি একদম সুন্দর করে তারিখ দিয়ে 3400 BC কিউনেইফর্ম ট্যাবলেট, 868 ডায়মন্ড সূত্রা, 1450 গুটেনবার্গস মুভেবল প্রিন্টিং প্রেস এবং তার সিগনিফিকেন্স কি, সেইটা একটা তালিকা করে দিয়েছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এইবার দেখো, এই যে প্রতিটা তোমাদের সেকশন, এক একটা সেকশন কি কি সেকশন, ধরা যাক ইন্ট্রোডাকশন টু বুক পাবলিশিং। এই সেকশনের শেষে আমি কি কি প্রশ্ন করতে পারে সেই উত্তরটাও লিখে দিয়েছি তোমাদের হয়ে। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে খালি ভালো করে পড়ে যাওয়া, আর এই 4টে ক্লাস 5টা ক্লাস যে কটা করবো সব কটা অ্যাটেন্ড করা, আর অফলাইনের ক্লাসটাও অ্যাটেন্ড করা, ব্যাস।
কি কি কোয়েশ্চেন করতে পারে? ডিসকাস দ্য মেজর টেকনোলজিক্যাল মাইলস্টোনস ইন দ্য হিস্ট্রি অফ দ্য বুক পাবলিশিং। আমি লাস্টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা তালিকা, ইম্পর্টেন্ট টপিকস এর একটা তালিকা করে দেব। ডিসকাস দ্য মেজর টেকনোলজিক্যাল মাইলস্টোনস ইন দ্য হিস্ট্রি অফ দ্য বুক পাবলিশিং। আচ্ছা, ধরা যাক পড়লো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দ্য রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য অথর্স, এডিটর্স এন্ড পাবলিশার্স ইন দ্য বুক পাবলিশিং প্রসেস। এদের রোলস এবং রেসপন্সিবিলিটি কি? একদম উত্তর লিখে দিয়েছি। জেকে রাউলিং এর হ্যারি পটারের এক্সাম্পল দিয়ে আমি উত্তরগুলো পরের দিনের কাছে ডিসকাস করতে পারবো। এক্সামিন দ্য কারেন্ট স্ট্রাকচার এন্ড ডায়নামিক্স অফ দ্য গ্লোবাল পাবলিশিং ইন্ডাস্ট্রি। হাউ ডু ফ্যাক্টরস লাইক কনগ্লোমারেশন, ডিজিটালাইজেশন, গ্লোবালাইজেশন, বিশ্বায়িত পৃথিবীতে পাল্টেছে বইয়ের ধরন, সেলফ পাবলিশিং হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে, কি করে সেগুলো ইনফ্লুয়েন্স করছে, এরকম প্রশ্ন আসতে পারে। এরকম করে প্রশ্ন উত্তরগুলো খালি লেখা বাকি। মানে প্রথম সেকশনের প্রশ্ন উত্তর সব লিখে দিয়েছি, দ্বিতীয় সেকশনে লিখবো, ঠিক আছে? আর বাকি বইয়ের পুরো মেটেরিয়াল রেডি, মানে যে স্টাডি মেটেরিয়াল সেটা রেডি, আমি তোদেরকে দিয়ে দিচ্ছি। দেখ, সেকশন 1, সেকশন 2 ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন পরের দিন পড়াবো, ঠিক আছে? সেকশন 3 এডিটিং, ডিজাইনিং এন্ড লেআউট, ঠিক আছে? আর রয়েছে কি রয়েছে? আর আছে সেকশন 4। সেকশন 4টা কোথায়? এই যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং এন্ড প্রমোশন। আমি এই মেটেরিয়ালটা তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে পিডিএফ করে। তোমরা এটাকে ভালো করে পড়তে শুরু করো। এটার কমপ্লিট ফর্মটা আমি দিন 5 মধ্যে দিয়ে দেব। আর নেক্সট ক্লাস হবে আমাদের অনলাইন ক্লাস হবে। আমি কালকে পরশু একটু ব্যস্ত থাকবো আমার কলেজকে কেন্দ্র করে। আমি চেষ্টা করব তোমাদের বৃহস্পতিবার আমার অফ ডে যেদিন, ঠিক আছে, সেদিন তোমাদের একটা ক্লাস নেবার। তোমাদের বৃহস্পতিবার ক্লাস চলবে, আমি সন্ধ্যেবেলায় নেব। পরিষ্কার কি পরিষ্কার নয়? বলছি যে আমাদের তো 4টে ইউনিট আছে, এবার 4টে ইউনিটে 4টে করে টপিক আছে, তো 4টে করে টপিক কি পড়ানো হবে? মানে প্রত্যেকটা ইউনিটে কি ফুললি কভার আপ করা হবে? ফুললি কভার আপ করা হবে, প্রতিটা ইউনিট সব কটা পড়িয়ে দেবো, 70 পাতার মেটেরিয়ালও দিয়ে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, সব কটা পড়ানো হবে, সব কটা পড়ানো হবে, সব কটা রেকর্ডেড লেকচারও থাকবে। আমি অফলাইনেও গিয়ে ক্লাস অ্যাটেন্ড করব, ঠিক আছে? স্যার বলছি, স্যার বলো। স্যার বলো। স্যার বৃহস্পতিবার আপনি সন্ধ্যেবেলায় পড়াবো বলছেন, কিন্তু আমি ফিরবই তো রাত 9টার সময় কলেজ ইউনিভার্সিটি থেকে। তুমি কোথায় ফিরবে? তোমার বাড়িতে ফিরবে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায় বলো? আমার বাড়ি মেমারি স্যার। তুমি প্রতিদিন যাতায়াত করো, তাই তো? আচ্ছা, দেখছি বৃহস্পতিবার দিন কি করা যায়, কিন্তু একদিন তো আমাকে ক্লাস নিতে হবে, এটা তো কিছু করার নেই। ঠিক আছে স্যার, যদি না হয় তাহলে আমি তাহলে এনগেজ হব না, আপনি ক্লাস নিয়ে নেবেন, রেকর্ডিংটা তো থাকবে। হ্যাঁ, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং উইল বি অ্যাভেলেবল ইন ইউটিউব, নো প্রবলেম, ঠিক আছে? ওকে 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 স্যার, ওকে। আর কারোর কোনো প্রশ্ন? দাঁড়াও আমি রেকর্ডিংটা একটু অফ করি, তাহলে তোমাদের প্রশ্ন করতে